ওকে, ধন্যবাদ। আমি একটু আমার এটা পিন করে দিই যেন আমাকে দেখতে পান আপনারা। ওকে। অনেক সময় দেখবেন আমরা কথা বলার সময় আমাদের আহ অনেক জড়তার সৃষ্টি হয়, জড়তার জন্য কথা বলতে পারি না, তাই না? তো এটাকে বলা হয় জিভের জড়তা। জিভটা যদি সঠিক অবস্থানে না থাকে তখন সেই জড়তাগুলো ফেস করতে হয়। আপনার জীবের অবস্থানটা যদি সঠিক স্থানে থাকে তবে কিন্তু সেই জড়তাটা আর থাকে না। তাই কি করতে হবে? কিছু ব্যায়াম করতে হবে। শরীরে যেমন দেখেন বিভিন্ন ব্যায়াম আছে না আমাদের শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য, তেমন কিন্তু জিভেরও কিছু ব্যায়াম আছে জড়তা দূর করার জন্য, উচ্চারণ পরিষ্কার করার জন্য, যেটাকে বলা হয় জিভের ব্যায়াম। তো আজকে আমরা কয়েকটা ব্যায়াম দেখবো এবং শিখবো। ঠিক আছে, ক্যামেরাটা একটু অন রাখবেন যেন আমিও দেখতে পাই আপনারা ঠিকঠাক ভাবে করছেন কিনা। এখন জাস্ট আমারটা দেখেন, তারপরে আপনাদের থেকেও আমি ক্লাস চলাকালীন দেখবো। ওকে, দেখেন প্রথমে স্ক্রিপ্টটা সবাই বের করবে পিডিএফ ফাইল থেকে, তৃতীয় নম্বর ক্লাসের 1 নম্বর যে ব্যায়ামটা দেখেন এখানে কি আছে, জিভকে যতটা সম্ভব সোজা বের করে আনো। এবার জিভের ডগাকে উপর দিকে তুলে পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করো। কি এটা সোজা বের করে আনবেন দেখেন। জিভ দিয়ে না বুঝলে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ নাই বুঝতে পারে না। ধর এটা হচ্ছে জিভটা সোজা সোজা ভাবে বাইরে বের করবো, বাইরে বের করে এনে এইভাবে উপরে উঠে এরকম পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে, পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে। না, আমার জিভ দিয়ে না বোঝার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার জিভ তুলনামূলকভাবে ছোট। ছোট বলতে অনেকের আছে একদম নাক পর্যন্ত স্পর্শ করাতে পারে, ওইরকম হলে হয়তো ভালো করে বুঝতে পারতেন। এর জন্য সাথে সাথে হাত দিয়েও দেখিয়ে দিব যেন আপনাদের বোঝার জন্য কোনো ঘাটতি না থাকে। এই গেল আমাদের 1 নম্বরটা। ঠিক আছে, তারপর এখন দেখাবো 2 নম্বরটা। 2 নম্বরটা একটু দেখুন। জিভকে বাইরে বের করে আনো, জিভ আগের মতো সোজা থাকবে। এবার এই অবস্থায় জিভকে ডানে ও বাঁয়ে 2 কোণায় স্পর্শ করবে। জিভ সামান্য ব্যথা পাবে, ব্যথা না পেলে বুঝবেন যে কাজটা ঠিক মতো হচ্ছে না। 10 বার বাম পাশে এবং 10 বার ডান পাশে করার পর বিশ্রাম নিতে হবে। আরেকটা কথা দিয়ে রাখি ডিসক্লেমার, এই ব্যায়ামগুলো একদিনই খুব বেশি করার মানে ট্রাই করবেন না, পরে দেখা যাবে হিতের বিপরীত হবে। পরে পরে ক্লাসে এসে আমাকে বলবেন ম্যাম কি ব্যায়াম শেখালেন, কথাই বলতে পারছি না। এভাবে দেখবেন হুটহাট করে আমরা যখন সারাদিন দিন রাত শুয়ে বসে থাকি, হুটহাট একদিন যদি একটু কয়েক কিলোমিটার হাঁটি খুব খারাপ লাগে কিন্তু। তো এরকম যদি আজকের দিনে খুব বেশি প্রেশার দিয়ে ফেলেন তখন কিন্তু হিতের বিপরীত হতে পারে। নর্মালি করেন আজকে, তারপর হচ্ছে প্রত্যেকটা দিন হচ্ছে হয়তো 20 মিনিট 30 মিনিট করে করবেন। যেমন দেখেন 2 নম্বরটা কি, সোজা বের করে আনবো। এই সাইডে একটু ব্যথা করবে দেখবেন। এরকম যদি ব্যথা অনুভূত হয় করার সময়, জিভ যদি সামান্য ব্যথা পায় করতে করতে, দেন বুঝবেন কাজটা হচ্ছে। আর যদি দেখেন যে না কোনো ব্যথা অনুভূত হচ্ছে না, কোনো প্রেশার ছাড়াই করছেন, তবে কিন্তু হবে না। ওই যে শুধুমাত্র যদি এরকম করেন এভাবে হবে না, পুরোপুরি ভাবে বের করে এনে ডান দিকে এবং বাম দিকে স্পর্শ করাতে হবে। আবার একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে। হ্যাঁ, ব্যথা লাগলে বুঝবে ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে, ব্যথা হবে এই ব্যায়ামগুলোর মধ্যে। তারপরে 3 নম্বরটা সবচেয়ে মজার যে ব্যায়ামটা, যেটা আমরা ছোটবেলায় মজার ছলে করতাম, তখন আমরা জানতামও না যেটা একটা ব্যায়ামের আওতায় পড়ে। এটা করলে জড়তা দূর হয়। ঠিক আছে, জিভকে সোজা বাইরে আনো। এবার জিভ যতটা সম্ভব চিবুক ও নাক স্পর্শ করবে। এটা কেন লেখা হয়েছে যতটা সম্ভব?
কারণ যাদের জিভ ছোট তাদের কিন্তু স্পর্শ হয় না। এর মানে কি টেনে নিয়ে করাবো না, এটা তো সম্ভব না। তো যেটাই আছে ওটা দিয়ে চেষ্টা করবেন আর কি, যতটুকু করা যায়। এভাবে দেখেন, আমারটা দিয়ে তো হবেই না, এটা করতে গিয়ে আমি নিজে লজ্জা পাই না। নাকে স্পর্শ করানোর চেষ্টা করবেন এইভাবে। আরেকটা আরেকটা দিয়ে ঠিক আছে, মানে যতটুকু সম্ভব হয় আর কি। ওকে, এই হচ্ছে বিষয়টা, 3 নম্বরটা। তারপর হচ্ছে 4 নম্বরটা কি দেখেন, জিভকে সাধ্যমতো বাইরে এনে ঠোঁট ঘেঁষে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চক্রাকারে ঘোরাবো। এটা একটু ডিফিকাল্ট। সাধ্যমতো বাইরে এনে ঠোঁটটা ঘেঁষে ঘেঁষে ডান থেকে বামে, বাম থেকে ডানে চক্রাকারে ঘোরাতে হবে এইভাবে। দেখেছেন কিভাবে করেছি? এভাবে করতে হবে, সোজা বাইরে বের করে এনে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চক্রাকারে ঘোরাবেন। 4 নম্বরটা গেল এটা। তারপরে হচ্ছে 5 নম্বরটা, ঠোঁট বন্ধ রেখে জিভকে দাঁতের সামনে দিয়ে চক্রাকারে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাও। ডান দিকে 5 বার করার পর 5 বার বাম দিকে ঘোরাবে। সেম ভাবে ওটা যেমন আমরা এরকম ডান থেকে বামে ঠোঁটের ওপর দিয়ে স্পর্শ করে করে যাচ্ছিলাম না, একটা হবে মুখের ভেতর দিয়ে বা দাঁতের উপর দিয়ে এইভাবে। ওকে, প্রচন্ড মাথা ব্যথা হয় এই ব্যায়ামগুলো করতে গিয়ে। এই গেল আমাদের 5 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। জিভের ডগাকে মূর্ধার উপর রেখে পেছনের দিকে ছুঁড়ে দাও এবং বোতলের ছিপি খোলার মতো আওয়াজ করো এভাবে। বোতলের ছিপি খুলে দেখবেন এরকম এরকম একটা সাউন্ড হয় কিন্তু, এরকম একটা সাউন্ড করতে হবে, আওয়াজ করতে হবে। এটা মোল্লাকে মূর্ধর উপর রেখে ছুড়ে ছুড়ে দিতে হবে। এইভাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 নম্বরটা, মুখের 2 ইঞ্চি সামনে লম্বা ভাবে একটা আঙুল ধরো। এবার জিভটি প্রতিটি সেকেন্ডে একবার করে আঙুলে লাগাও, ক্রমে গতি বাড়ানোর চেষ্টা করো। এই যে ধরেন আমাদের আঙুলটা, এখানে হচ্ছে জিভটাকে স্পর্শ করাতে হবে, ক্রমে গতি বাড়াবো। স্পর্শ করাতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে করে গতিটা বাড়াবেন। শুরুতে একটু ধীরে ধীরে করলেন, ধীরে 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 গতিটা আপনি বাড়াবেন। ঠিক আছে, এটা গেল আমাদের 7 নম্বরটা। 8 নম্বরটা কি, জিভের অগ্রভাগকে শক্ত তালুতে স্পর্শ করে কম্পন সৃষ্টি করো এবং উচ্চারণ করো ভ্রর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 রrররrরrr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 
এই যে কম্পন, মানে কম্পন সৃষ্টি করানোটাই হচ্ছে এখানে মূল বিষয়টা। এটা অনেকে করতে পারে না। আর যারা এটা করতে পারে না তারা র ফলার উচ্চারণটা করতে পারে না। র ফলার উচ্চারণ ঠিকঠাক ভাবে করার জন্য এই ব্যায়ামটার ভূমিকা অনেক বেশি। যারা এরকম র ফলার উচ্চারণ ঠিকঠাক ভাবে করতে পারেন না, এই ব্যায়ামটা বেশি বেশি করে করবেন। যেমন আমি জানি ব্যায়ামটা অনেকেই পারবেন না, অনেকে এরকম হবে না, এটা করতে হবে। বাসার ছোট বাচ্চারা শুনলে ভাববে যে কি করছে। ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব, আপনাদের কাছ থেকে দেখবো, জাস্ট লেকচারটাকে শেষ করি আর কি, যেটা রেকর্ড হচ্ছে। এই গেল আমাদের 8টা ব্যায়াম। ঠিক আছে, জিভের 8টা ব্যায়াম। জড়তা দূরীকরণের জন্য এই ব্যায়ামগুলোর ভূমিকা অনেক আছে। অনেকে কি করে জানেন, অনেকে বলে দু একদিন অনুশীলন করি,
ভাবে যে ম্যাম আমার জড়তা তো এখনো দূর হচ্ছে না। এতে যখন শারীরিক ব্যায়ামগুলো করেন, স্বাস্থ্য কমানোর জন্য চেষ্টা করেন, তখন কি দু একদিনই হয়ে যায়? অনেক দিনের চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়। ঠিক এটার বেলাও চর্চা করতে করতে, আপনি ব্যায়াম করতে করতে একটা অবশ্যই ভালো ফলাফল পাবেন। কারণ যারা এই ব্যায়ামগুলো, আমরা তো নিজে থেকে কিন্তু ব্যায়ামগুলো আবিষ্কার করিনি, যারা এই বিষয়ে পারদর্শী তারাই কিন্তু এগুলো করে দিয়ে গেছে। এখন আমরা আগে ছোটবেলায় শিখেছি, আপনাদেরকে শেখাচ্ছি। অবশ্যই এটার মানে ভালো একটা আছে বিষয়, সে কারণেই তো এই ব্যায়ামগুলো জিভের ব্যায়াম বলে গণ্য হচ্ছে, তাই না? তাই অনুশীলন করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং জড়তা কাটবে। এ গেলে একটা বিষয়, জিভের জড়তা দূর করার। আরেকটা বিষয় আছে জিভের জড়তা দূর করার এবং উচ্চারণ পরিষ্কার করার। পরিষ্কার মানে হচ্ছে, দেখবেন অনেক সময় কথা বলার সময় শুরুর দিকের কথাগুলো ঠিক থাকে, তারপরে কথাগুলো অস্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয় না, স্পষ্ট হয় না। তো এখন যে বিষয়টা টাং টুইস্টার, এটা করার ফলে কি হয়, জিভের জড়তাও কাটে এবং উচ্চারণও পরিষ্কার হয়। এটাকে বলা হয় টাং টুইস্টার, যেটা আমরা ছোটবেলায় অনেক করতাম। আমরা বলতাম পাখি পাকা পেঁপে খায়, এটা কত দ্রুত, কে কত দ্রুত বলতে পারবি, আমি বলতাম ফ্রেন্ডদেরকে। তো এরকম আমরা পাখি পাকা পেঁপে খায় 3-4 বার দ্রুত গতিতে বলে কিন্তু আমরা পড়ার পারতাম না, 3-4 বারও অনেক সময় হতো না। তো টাং টুইস্টারটা এভাবে করতে হয়, একটু দ্রুত গতিতে পড়তে হয়, কিন্তু সবগুলো ধ্বনির উচ্চারণ যেন ঠিকঠাক থাকে। ঠিক আছে? এটা করলেই হচ্ছে উচ্চারণ পরিষ্কার হয়ে যায় আর কি। যেমন দেখেন, পাখি পাকা পেঁপে খায়, প্রথমে 5 বার চেষ্টা করবেন, ধীরে ধীরে 10 বারের মধ্যে যাবেন। যেমন এভাবে, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। আমি যদি চাই আমি এটা 30 বারও করতে পারবো। এটা আমার কেন? কারণ আমার অনেক বছর যাবত আমি এটা করছি, অনুশীলন করছি, শেখাচ্ছি আপনাদেরকে। মানে একটা আমার এসে গেছে, আয়ত্তে চলে এসেছে। তা আপনারা এতবার করতে না পারলেও 5 বার থেকে শুরু করেন, বাট 5 বারের কম যেন না হয়, এটা চেষ্টা করবেন। ঠিক আছে? তো আবার বললেই হবে না, ঠিকঠাক ভাবে বলতে হবে। ওই পাকাকে পাপা, পাখিকে পাপি, এটা বললে আবার হবে না। এই গেল 1 নাম্বারটা। 2 নাম্বারটা সবচেয়ে বেশি কঠিন। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা। এইভাবে। তারপরে 3 নম্বরটা, চাচায় চাচায় চাচি চেঁচায়। চাচায় চাচায় চাচি চেঁচায়, 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 চাচায় চাচায় চাচি চেঁচায়। চয়ের উচ্চারণটা খুব স্পষ্ট হবে। অনেকে এটা এইভাবে করবে, সাসায় সাসায় চাচি চেঁচায় না, স স এসব করা যাবে না। চ চ চাচায় চাচায় চাচি চেঁচায়, চাচায় চাচায় চাচি চেঁচায়, চাচায় চাচায় চাচি চেঁচায়। এইভাবে। ঠিক আছে? এ গেল 3 নম্বরটা। 4 নম্বরটা কি, 12 হাড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি। চন্দ্রবিন্দুর উচ্চারণটা করতে হবে, ডয়বিন্দুর আর উচ্চারণটাও করতে হবে। 12 হাড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি, 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 12 হাড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি। ডয়বিন্দুর অবয়বিন্দুর আর উচ্চারণগুলো স্পষ্ট হয়ে যাবে এটা করার ফলে। তারপরে হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বরটা হচ্ছে বিহ্বলের আহ্বান। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ম্যাম এটা তো বিহ্বলের আহ্বান হবে, আপনি ব্রেকেটের মধ্যে আবার বিহ্বলের আহ্বান এটা কেন লিখেছেন? ব্রেকেটের মধ্যে যেটা আছে এটা হচ্ছে উচ্চারণের জন্য সঠিক, আর ব্রেকেটের বাইরে যেটা আছে ওটা হচ্ছে লিখার জন্য সঠিক। এটা একটা নিয়ম আছে যে কেন এটা আহ্বান হলো। এটা আপনারা আপনাদের আহ 4র্থ ক্লাস, মানে এর পরের ক্লাসে জানতে পারবেন। ওটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধুমাত্র আজকে জানুন এটা কি হবে, বিহ্বলের আহ্বান। বিহ্বলের আহ্বান, বিহ্বলের আহ্বান, বিহ্বলের আহ্বান, বিহ্বলের আহ্বান। এইভাবে 10 বার। তারপর হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বরটা কি, 5 ভাই মাছ খাই, মাছ খাই 5 ভাই। 5 ভাই মাছ খাই, মাছ খাই 5 ভাই, 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 5 ভাই মাছ খাই, মাছ খাই 5 ভাই। এইভাবে। 5 ভাই মাছ খাই, মাছ খাই 5 ভাই, না এই পাঁচ মাছ এগুলো এগুলো করলে চলবে না। তারপরে 7 নম্বরটা, দুধের চাছি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি। দুধের চাছি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি, 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 দুধের চাছি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি। ঠিক আছে? তারপরে দেখেন 8 নম্বরটা কি আছে, পিঠ ঢাকা জামা কিনে 1 ঢোক জল খাও। পিঠ ঢাকা জামা কিনে 1 ঢোক জল খাও, পিঠ ঢাকা জামা কিনে 1 ঢোক জল খাও, পিঠ ঢাকা জামা কিনে 1 ঢোক জল খাও। এগুলোর অর্থ কি এত কিছু জানার প্রয়োজন নেই, এটা টাং টুইস্টার জন্য ব্যবহার করা হয়েছে।
এটুকু জানলেই হবে। পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও, পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও, পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও। তারপরে 9 নম্বরটা দেখেন কি আছে। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। অনেকে আমরা এই শয়ের উচ্চারণটা ভুল করি, আমরা বলি দুষ্টু, মিষ্টি, বৃষ্টি, স্পষ্ট। না, এগুলো এভাবে হবে না, শয়ের মতো উচ্চারণটা হবে। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। এইভাবে। তারপরে হলো 10 নম্বরটা। 10 নম্বরটা কি আছে? বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। এইভাবে হবে। ঠিক আছে, এই গেল 10টা টাং টুইস্টার। এগুলো বাসায় আপনারা অনুসরণ করবেন, নিজে নিজে রেকর্ড করবেন, দেখবেন যে হচ্ছে কিনা, নিজেটা নিজেই বুঝবেন যে আপনি ঠিকঠাক ভাবে করতে পারছেন কিনা। ওকে, এটা আপনারা বাসায় অনুসরণ করবেন। আর ব্যায়ামগুলো আমি আরেকটা বার দেখাবো, কিন্তু এর আগে আমরা আমাদের আজকে ক্লাসে একটা কবিতা রেখেছি, একটু ওয়েট করেন, একটা মাইকিং হচ্ছে, এটা শেষ হোক। ও মিউট রেখে কথাগুলো বলছে। হ্যাঁ, একজন লিখেছে 2 নম্বরটা কঠিন লাগছে। এখন কঠিন লাগবে সবকিছুই, বাট অনুশীলন করতে করতে সহজ হয়ে যাবে। ওকে, কবিতাটা আবৃত্তি করে শুনিয়ে দিচ্ছি, এরপরে বাকি বিষয়গুলো আমি এক এক করে বলছি, একটু শোনো। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের ঊর্ধ্বস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ সাহারা। একেবারে মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কু, রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলেছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। এই হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতা। আহ এই কবিতাটা মানে অর্থটা বলার আগে কবি সম্পর্কে কিছু বলতেই হবে আমার। সুকান্ত ভট্টাচার্য, আপনারা হয়তো অনেকেই এই যে আমাদের কি বলে এটাকে, উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের মধ্যে একটা কবিতা পড়েছেন 18 বছর বয়স, সেটাও কিন্তু সুকান্ত ভট্টাচার্য লিখেছিল। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রতি আমার একটা মন বসেছিল, ভালোবাসা জন্মেছিল এই 18 বছর বয়স কবিতাটা আবৃত্তি করার পর থেকে। মানে আমার কাছে কবিতাটা পড়ার পরে মানে মানে খুব উজ্জীবিত লাগছিল, মনে হচ্ছে যে একটা তেজ চলে এসেছে শরীরের মধ্যে 18 বছর বয়স কবিতাটা পড়ে। তখন হচ্ছে আমি কবির কবিতাগুলো পড়া শুরু করেছিলাম, এবং আমার পছন্দের তালিকা এখন অনেক ঊর্ধ্বেই আছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের সমসাময়িক যারা কবি ছিলেন, তারা অনেকে হচ্ছে প্রকৃতি প্রেম নিয়ে, তারপরে হচ্ছে আহ জীবের প্রতি প্রেম নিয়ে, মানুষের প্রতি প্রেম নিয়ে, নারী প্রেম নিয়ে কবিতা লিখতে ব্যস্ত ছিলেন। কিন্তু ওই সময়টার মধ্যে সুকান্ত ভট্টাচার্য অনেক বিদ্রোহী কবিতা লিখেছেন, মানে অন্যায়ের প্রতিবাদমূলক এরকম অনেক কবিতা লিখেছেন, দেশপ্রেম নিয়ে অনেক কবিতা লিখেছেন। এবং এই কবিতাটি হচ্ছে দেশপ্রেম দেশ মানে দেশপ্রেম নিয়ে লেখা একটা কবিতার মধ্যে অন্যতম এই কবিতাটা, দুর্মর কবিতাটা। ঠিক আছে, এই কবিতার মধ্যে কিন্তু দেশপ্রেমটাই কবির ফুটে উঠেছে। কবি এখানে বলেছে যে এই দেশের মানুষেরা মানে রক্ত দিয়ে এই দেশটা অর্জন করেছে, প্রাণের বিনিময়ে অর্জন করেছে। এই জাতিকে তুমি ভয় পাওয়ালে হবে না। যে গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ ফিরে এসেছে। যেমন এই যে
একবারে মনে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়, তারা বাঙালি মৃত্যুর ভয় করে না, বাঙালি মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছে। তাই এই বাঙালিকে তুমি মৃত্যুর ভয় দেখালে হবে না। জ্বলে পড়ে মরে ছাড়খাড় হয়ে যাবে কিন্তু মাথা কারো কাছে হবে না। ঠিক আছে, তবে দেশ মানে মোট কথা, এই কবিতা যখন আপনি আবৃত্তি করবেন আপনার মধ্যে সেই দেশপ্রেমটা থাকতে হবে। একটু দৃঢ় কণ্ঠে কবিতাটা আবৃত্তি করতে হবে। একদমই মিনমিনে স্বরে কবিতাটা আবৃত্তি করার মতো কোনো কবিতা না এটা, এইটুকু বলে দিলাম। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা অর্থটা এটাই বুঝিয়েছে। চলুন, আপনারা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়তে পারেন। আমি এইভাবে কখনো কবিতার বই কাউকে সাজেস্ট করি না, কারণ আমার মতে সব কবিতায় পড়তে হবে। আর কবিতার বই সাজেস্ট করলে হয় কি, ওই যে বিখ্যাত কবিতাগুলো করতে হয়, বিখ্যাত কবিদের কবিতাগুলো। কিন্তু আমি শুধুমাত্র এইটাই চাই না, আমি চাই আপনার সবার কবিতা পড়েন। কারণ আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে যখন আমি যাত্রা শুরু করেছিলাম আমি ওরকম বিখ্যাত কবিদের কবিতা শুধুমাত্র পড়তাম। এরপরে ধীরে ধীরে কিন্তু আমি নতুনদের কবিতা পড়া শুরু করেছি, যারা অনেক ভালো পড়ে। তাই আমি কখনো আমার ক্লাসে নির্দিষ্ট করে বলি না কখনো যে এই কবিতার বই বা ওই কবিতার বই। যারটা ভালো লাগলো অবশ্যই, ভালো লাগবে তারটা অবশ্যই পড়বে। কিন্তু একটু স্পেসিফিক ভাবে বলি, সুকান্ত ভট্টাচার্যের একটা বই আছে কবিতার বই, কিনতে পারেন, অনেক ভালো ভালো কবিতা পাবেন। যারা এরকম কণ্ঠ নিয়ে একটু কাজ করতে চান, বিদ্রোহী কবিতাগুলো আবৃত্তি করতে চান, দেশপ্রেম নিয়ে অনেক কবিতা আবৃত্তি করতে চান, যেহেতু জাতীয় দিবসগুলোতে আমাদের আবৃত্তি করতে হয়। এই যে কি বলে এটা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে দেশপ্রেম নিয়ে অনেক কবিতা আমরা আবৃত্তি করতে চাই, আপনার সুকান্ত ভট্টাচার্যের এমন অনেক কবিতা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন এখন আমরা, নামটা বলুন ম্যাম। নাম নেই, বললেই হবে লাইব্রেরিতে গিয়ে যে সুকান্ত ভট্টাচার্যের কবিতার বই, এটা বললেই হবে। শুরু করলাম। হিমালয় থেকে সুন্দরবন। আমার বলার পরে বলবেন, আবারও শুরু করছি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকারের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একেবারে মরে ভুলে গেছে আজ উম, মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবারে লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় গো, রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলেছে, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দুইবার বলবেন আর কি। ঠিক আছে, এই ছিল কবিতাটা। আচ্ছা, এই কবিতার মধ্যে কয়েকটা শব্দ আছে উচ্চারণে ভুল আপনারা অবশ্যই করতে পারেন, সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন হঠাৎ না, কি হবে হঠাৎ, ঠ, হঠাৎ। আমরা অনেকে বলি দেশ, বাংলাদেশ, না এটা দেশ না, একার রূপে উচ্চারিত হবে।
বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে দেখেন চন্দ্রবিন্দুর উচ্চারণ করতে হবে কেঁপে কেঁপে না, কেঁপে কেঁপে, কেঁপে কেঁপে। তারপরে উচ্ছ্বাসে না, এটা উচ্ছ্বাসে। চ ছ দুইটা ধ্বনির উচ্চারণ করতে হবে, উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে। তারপরে রুদ্ধ স্বরের না, এখানে দয়ের পরে ধ আছে কিন্তু দুইটা ধয়ের উচ্চারণ করতে হবে, রুদ্ধ স্বরে, রুদ্ধ স্বরে। ঠিক আছে। তারপরে বেগ না, বেগ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। সচেতনতার না, কি হবে? সচেতনতার, সচেতনতার। মৃত্যুকে না, মৃত্যুকে, রিকারের উচ্চারণ করতে হবে, মৃত্যুকে। তারপর মুছে না, মুছে, মুছে। এসেছে না, এসেছে, এসেছে। তারপর জলে না, হ্যাঁ ওকে, জলে না, জ্বলে, জ্বলে হবে, কি হবে? জ্বলে। ছাড় খার না, ছাড় খার। ছ ছ মহাপ্রাণ ধ্বনি, ছাড় খার। জ্বলছে না, জ্বলছে, জ্বলছে। দেখবে না, দেখবে। আমি জানি আপনি উচ্চারণ যদি ভুল করতে পারেন, সে কারণে বলে দিলাম। এখন আমি কবিতাটা শেষবারের মতো আরেকটা বার আবৃত্তি করে দিচ্ছি, একটু সবাই শুনুন মনোযোগ দিয়ে। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দুর্মহ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের ঊর্ধ্বস্বরের বাংলায় উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকারের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান, নয় প্রাণ, এ শব্দে সারা দেশে দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনারি নয় তো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলেছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। এই ছিল আমাদের আজকের ক্লাসের লেকচার। ওকে, এখন আমি ব্যায়ামগুলো আমি আজকে ব্যায়ামগুলো আমি আরেকটা বার দেখাবো। আপনাদের সবারটা আমি দেখবো একসাথে, সবাই ক্যামেরাটা অন করে আমার সাথে ব্যায়ামগুলো করতে হবে। আমি সবাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি আমি দেখি কারো ব্যায়াম হচ্ছে না, দেন আমি আনমিউট করে বলবো যেভাবে করবেন। সবাই ক্যামেরাটা অন করে আমার সাথে দেখাতে হবে, একবারে দেখবো। প্রথম ব্যায়ামটা দেখাচ্ছি, ঠিক আছে? সবাই করবেন, আমি আমি কিন্তু স্ক্রিন সবাইকে দেখছি, সবার দেখাতে হবে। একটু সময় নিয়ে দেখাবেন, আগে আমি দেখাই তারপরে দেখাবেন, আমার দেখানোর পরে। কি প্রথমটা? জিভকে যতটা সম্ভব সোজা বের করে আনো। এবার জিভের ডগাকে, না আজকে প্রথম থেকে শেষ থেকে না, একবারে একবারে দেখবো। এবার জিভের ডগাকে উপর দিকে তুলে পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করো, এইভাবে। করেন তো সবাই? করেন তো, দেখছি আমি। ওকে, যারা ক্যামেরা অন করে দেখিয়েছেন সবারটা দেখলাম। ও এটা সহজ, এটা সহজ, এটা পারবেন, এভাবেই করবেন। ওকে, এটা 2 নম্বরটা হচ্ছে জিভকে বাইরে বের করে আনো। জিভ আগের মতো সোজা থাকবে। এবার এই অবস্থায় জিভকে ডানে ও বাঁয়ে 2 কোণায় স্পর্শ করবে। জিভ সামান্য ব্যথা পাবে, ব্যথা না পেলে বুঝবে কাজটি ঠিক মতো হচ্ছে না, এভাবে। করেন তো সবাই, করেন তো, করেন তো। এভাবে না, এভাবে না, প্রেসার দিয়ে এনে তারপর এপাশ এপাশ, পুরোপুরি ভাবে জিভটা এনে, পুরোপুরি ভাবে জিভটা এনে। ওকে, পারফেক্ট, এভাবে। ঠিক আছে, যেভাবে করছেন ঠিক আছে, আর করা লাগবে না, পরে ব্যথা হয়ে যাবে। এটা গেল 2 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে জিভকে সোজা বাইরে আনো। এবার জিভ যতটা সম্ভব চিবুক ও নাক
স্পর্শ করবে। করেন, এটা সবচেয়ে সহজ। হ্যাঁ, যতটুকু যায় আর কি, জিভটা যতটুকু স্পর্শ করাতে পারে। এই যে অনেকেরটা দেখছি ভালোই যাচ্ছে, যে পলিয়াপুর জিভটা ভালোই যাচ্ছে উপরে, এভাবে করবেন। ওকে ওকে ওকে, আর করতে হবে না, দেখেছি, ধন্যবাদ। 3 নম্বরটা, 4 নম্বরটা হচ্ছে জিভকে সাধ্যমতো বাইরে এনে ঠোঁটটা ঘেঁষে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চক্রাকারে, এটাকে বলা হয় চক্রাকার, চক্রাকারে ঘোরাবে এভাবে। করেন, করেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, হয়েছে। এটা গেল 4 নম্বরটা, এভাবে করবেন। তারপরে 5 নম্বরটা হচ্ছে ঠোঁট বন্ধ রেখে জিভকে দাঁতের সামনে দিয়ে চক্রাকারে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাও। ডান দিকে 5 বার করার পর 5 বার বাম দিকে ঘোরাবে, সেম জাস্ট এখন দাঁতের ভেতর দিয়ে, এভাবে। করেন, করেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না। তারপরে 6 নম্বরটা, জিভের ডগাকে মূর্ধার উপর রেখে পেছনের দিকে ছুঁড়ে দাও এবং বোতলের ছিপি খোলার মতো আওয়াজ করো। এটা, এটা কি আপনারা করতে পারছেন? এটা দেখেন তো, আনমিউট করে করেন তো, দেখি হচ্ছে কিনা। না না, এই জিভের সাউন্ড এরকম হবে না, এই সাউন্ডটা এটা হবে, ঠিক আছে? এটা এটা করতে করতে হয়ে যাবে, এটা এটা হয়তো প্রথম দিকে হচ্ছে না, বাট অনুশীলন করবেন, হয়ে যাবে। আমার রেকর্ডের ভিডিওটা দেখে বারবার করে দেখবেন, দেখতে দেখতে হয়ে যায়। একদমই সহজ, মানে কৌশলটা বুঝতে পারছেন না বিধায় ধরতে পারছেন না। 6 নম্বর এটা। 7 নম্বরটা খুবই সহজ, মুখের 2 ইঞ্চি সামনে লম্বা ভাবে একটা আঙুল ধরো, এবার জিভটি প্রতিটি সেকেন্ডে একবার করে আঙুলে লাগাও, ক্রমে গতি বাড়ানোর চেষ্টা করো, এভাবে। করেন, করেন, এটা সহজ, এটা দেখাও লাগবে না, সবাই করতে পারবে। ক্রমে না, স্নেহা, হাতটাকে হাতটা থাকবে স্ট্রেট, জিভটাকে না লাগানোর চেষ্টা করবে। হ্যাঁ, এই তো হচ্ছে। হ্যাঁ, নকুল বর্মন আপনারটা হচ্ছে। ওকে, ঠিক আছে, আর করতে হবে না, ধন্যবাদ। এটা গেল আমাদের 7 নম্বরটা। 8 নম্বরটা হচ্ছে জিভের অগ্রভাগকে শক্ত তালুতে স্পর্শ করে কম্পন সৃষ্টি করো এবং উচ্চারণ করো ব্রররর, 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 ব্রররর। এই যে ব্রররর, এটা করাতে হবে আর কি, ঠিক আছে? এই গেল আমাদের 8টা ব্যায়াম। রেকর্ডিংটা অফ করে দিই, ঠিক আছে? রেকর্ডিংটা অন রেখে লাভ নেই, দাঁড়ান একটু wait করেন।